নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে ভিডিওটা একদম অন্যরকম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের মোবাইল অ্যাট্রাকশান নিয়ে। মোবাইল অ্যাট্রাকশান বাচ্চাদের উপরে যে কতটা খতরনাক, কতটা ক্ষতিদায়ক, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাউ প্যারেন্টস নেগলেক্ট এফেক্ট চিলড্রেন। বাবা মাদের অবহেলা কিভাবে শিশুদের ওপরে প্রভাব ফেলছে সেটা আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আর এখনকার সময় প্রত্যেকটা বাচ্চাদের মোবাইল অ্যাট্রাকশান নিয়ে ভীষণ চিন্তিত বাবা মারা। তো আজকের ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। আর আজকের ভিডিওটা আমি নিজে যতটা স্যাটিসফাই হয়েছি ভিডিওটা দেখে বা ভিডিওটা জেনে, তো সেই জন্য তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। এই কথাগুলো একটা সম্পূর্ণ এক্সপার্টের থেকে নেওয়া, তো তোমরা চাইলে এই প্রসেসিংগুলো ফলো করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, যদি এই ভিডিওটি থেকে একটুও তোমাদের ভালো লাগে বা তোমরা যদি শিখতে পারো কিছু, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ভিডিও হচ্ছে মোবাইল অ্যাট্রাকশন। তাহলে এই মোবাইল অ্যাডিকশনটা কি রকম জিনিস জানেন তো? এই করোনা ভাইরাসের মতো। কেন? কারণ এটা যদি একবার হয়ে যায়, একবার যদি এই অভ্যেসটা আমাদের এসে যায়, তাহলে এটার থেকে বেরিয়ে আসার রাস্তাটা একটু কঠিন। তাই জন্য আমাদের কি করতে হবে? আগের থাকতে এটাকে প্রিভেন্ট করতে হবে। আমরা কখনোই ওই রাস্তায় হাঁটতে চাইবো না। ঠিক আছে? এইগুলো আমরা বলে আসছি মোবাইল অ্যাডিকশন। অ্যাডিকশন জিনিসটা একই সময় একই জিনিস করবার জন্য যদি আমাদের ভেতর থেকে কোনো ক্রেভিং আসে, মানে চাহিদা আসে, তখন সেটা যদি সেটা সেই সময় না পাই, তাহলে আমরা যদি ডিপ্রেসড হয়ে যাই, তবে সেটা হচ্ছে অ্যাডিকশন। যতক্ষণ না সেটা না পেলাম কোনো ব্যাপার না, অন্য কিছু আছে, ততক্ষণ অ্যাডিকশন না। কিন্তু ওটা না পাওয়ার জন্য যখন আমরা ডিপ্রেস হয়ে যাব, আমাদের মন ভেঙে যাবে, আমরা কান্নাকাটি করবো, তখন হচ্ছে সেটা অ্যাডিকশন। ঠিক আছে? তাহলে এতক্ষণ বোঝা গেল মোবাইল অ্যাডিকশনটাও কি, আর এটা একটা ভাইরাসের মতো ব্যাপার। তা এই অ্যাডিকশনটা বাচ্চাদের মধ্যে কিভাবে আসে, বিষয়টার উত্তর দিতে গেলে আগে আমাদের তিনটে জিনিস জানতে হবে। সেটা হচ্ছে বাচ্চা তিনটে কারণে কাঁদে। বাচ্চারা কটা কারণে কাঁদে? তিনটে কারণে। ফার্স্ট হচ্ছে তার যদি খিদে পায় তাহলে সে কাঁদবে। সেকেন্ড হচ্ছে তার যদি কোনো শারীরিক অসুবিধা হয়, প্রবলেম হয়, তাহলে সে কাঁদবে। আর থার্ড রিজনটা হচ্ছে যদি সে তার মায়ের কাছে যেতে চায়, তার মায়ের স্নেহ পেতে চায়, তখন সে কাঁদবে। দেখবেন বাচ্চারা কাঁদছে কোনো কিছুতেই ভুলছে না, কিন্তু যেই তার মায়ের কোলে গেল সঙ্গে সঙ্গে বাচ্চাটা চুপ হয়ে গেল। তাহলে এই তিনটে কারণে কিন্তু বাচ্চারা কেঁদে থাকে। এই কারণগুলো মারা খুব ভালোভাবে বুঝতে পারে যে কখন তার বাচ্চা খাবার জন্য কাঁদছে, কখন তার বাচ্চা তার কাছে আসার জন্য কাঁদছে, এবং কখন তার বাচ্চার কোনো শারীরিক অসুবিধার জন্য কাঁদছে। তাহলে এই তিনটে এই তিনটে কান্নার থেকে কিন্তু এই মোবাইল অ্যাডিকশনে উৎপত্তি। যখন আমার বাচ্চা আমার কাছে আসার জন্য কাঁদছে এবং আমি বুঝতে পারছি বাচ্চাটাকে এখন কোলে না নিলে ও চুপ করবে না, কারোর কাছে গেলে ও শান্ত হয়ে থাকবে না, সেই রকম সময় আমি করছি না, আমার খুব ব্যস্ততা আছে, আমি খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, তার জন্য আমি কি করছি, বাবা একটু এটা দেখ, আমি এক্ষুনি আসছি 15 মিনিট। তাহলে আমরা কি করছি, তার হাতে মোবাইলটা দিয়ে চলে যাচ্ছি এবং সে সেটা হাতে পাচ্ছে। কার অল্টারনেটিভ হিসেবে হাতে পাচ্ছে এটা আমাদের মনে করতে হবে। মায়ের অল্টারনেটিভ হিসেবে সে কাকে পাচ্ছে? মা ভার্সেস মোবাইল। এইটুকু টাইম আমরা কি করছি না, আমাদের নিজস্ব কাজে ইউটিলাইজ করে দিচ্ছি, তাই তো? কিন্তু আমরা কি জানি যে আমাদের বাচ্চাদের কোন এজ থেকে কোন এজে কতক্ষণ স্ক্রিনিং টাইম হওয়া দরকার, কতক্ষণ ধরে মোবাইল দেখলে আমাদের কোনো অসুবিধা নেই,
সেইটা দেখতে গেলে WHO বলছে 2 বছরের নিচে যদি বাচ্চার বয়স হয় 1 মিনিটের জন্য তাকে স্ক্রিন টাইম দেওয়া যাবে না। আর যদি 2 থেকে 5 বছরের মধ্যে বয়স হয় তাহলে সারাদিনে আমরা কিন্তু 1 ঘন্টা তাকে স্ক্রিন টাইম দিতে পারি। এবং সেই স্ক্রিন টাইমটা আমরা যদি এইভাবে আমাদের কাজ করবার জন্য তাদেরকে দিতে থাকি তাহলে কিন্তু তারা সেটা একটা বাজে ইউজ করতে শিখে যাবে। কারণ তারা সেই যে ডিভাইসটা পাচ্ছে সেই ডিভাইসটার ইউটিলিটিটা কি সেটা কিন্তু তারা বুঝছে না। তারা বুঝছে কি না, যখন মায়ের কাজ থাকে তখন মা এটা আমাদের দেয়, তাই তো? তাহলে সেই জিনিসটা আমাদের কিন্তু বন্ধ করতে হবে এবং তাদেরকে সেই সারাদিনে তাদের মোবাইল দেখতে শিখতে হবে। আজকালকার স্মার্ট ছেলেদের, তাহলে তারা পিছিয়ে পড়বে, তাই তো? তাদেরও জানতে শিখতে হবে। কিন্তু কি না, সারাদিনের পর 1 ঘন্টা তাকে অর্জন করতে হবে যে এই হোমওয়ার্কটা কমপ্লিট হলে আমরা কিন্তু 1 ঘন্টা তোমাকে ভিডিওটা বা মোবাইলটা দেখতে দেব, ঠিক আছে? ডাইরেক্ট শুধু আমাদের প্রয়োজনে তাদের হাতে মোবাইলটা দেওয়া চলবে না। আরেকটা ব্যাপার, আমাদের বাচ্চাদের দেখবেন বাড়িতে লোকজন কেউ এলে বাচ্চাদের অ্যাটেনশন গেইন করার জন্য কি করি, বাবা মোবাইল দেবো চলে এসো আমার বলে, চলো মোবাইলে অনেক কিছু দেখাবো চলে এসো আমার বলে। এইভাবে যারা বাচ্চাকে নেবার জন্য মোবাইলটাকে ইউজ করছে অ্যাজ এ টুল হিসাবে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, দাদা আপনি আমার বাচ্চাকে মোবাইল দিয়ে অ্যাট্রাক্ট করে নেওয়ার দরকার নেই, ও যদি যায় এমনিই যাবে, ঠিক আছে? কারণ এটাতে কি হচ্ছে না, বাচ্চার মাইন্ডে একটা জিনিস আসছে যে ওইটা এমন একটা ডিভাইস যেটার মধ্যে সবকিছু আছে এবং সবার কাছেই আছে এবং সবাই কি করে না ওটা দেখিয়েই আমাদেরকে ইউটিলাইজ করে বা আমাদেরকে আদর করে, ব্যবহার করে। সেরকম ভাবে ফ্যামিলি মেম্বারদের থেকে আমাদের কিন্তু এইভাবে বাচ্চাদের দূরে রাখতে হবে মোবাইলটা দেওয়ার থেকে। আর একটা সবথেকে বড় বিপদ হয়ে যায় যদি কেউ ভালোবাসা আর বাড়ির লোকজন বেশি দেখিয়ে কোনো একটা অকেশনে একটা মোবাইল গিফট, তাই না? বাচ্চাদের ভালোবাসা আমরা দেখাতে গিয়ে কি করি, মোবাইল গিফট করে দিই। সেখান থেকে কিন্তু আসল সমস্যা একদম শুরু হবে। কারণ বাচ্চার ক্ষমতা নেই যে মার্কেটে গিয়ে একটা মোবাইল পারচেস করে নিয়ে আসে, যতক্ষণ না আমরা তাদের হাতে সেটা তুলে দিচ্ছি। তাদের হাতে সেটা তুলে দিতে হবে। তারা আধুনিক যুগের বাচ্চা, কিন্তু তখনই দেব যখন তারা এটার ইউজটা জেনে যাবে। আমরাও এটার ব্যবহার এখনো পর্যন্ত ভালোভাবে জানি না যে কোন ক্ষেত্রে কি রকম ভাবে এটার ব্যবহার আছে, তাই তো? তাহলে এইভাবে কি হচ্ছে না, আস্তে আস্তে আমরা দেখছি মায়ের থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা লোক থেকে শুরু করে আস্তে আস্তে মোবাইলটা আমাদের বাচ্চার কাছে একটা অ্যাট্রাকটিভ জিনিস হয়ে উঠছে এবং তারা সেটা চাইছে, তাই তো? এরপরে হচ্ছে এটা তো গেল বাচ্চার কাছে অ্যাট্রাকটিভ হয়ে উঠছে, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে দিচ্ছি, তাদের ইউটিলাইজ হচ্ছে। কিন্তু এর পেছনে একটা বায়োলজিক্যাল কজ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ব্রেনে বিভিন্ন রকমের কেমিক্যাল ক্ষরণ হয়, বিভিন্ন রকমের হরমোন ক্ষরণ হয়। যেমন হচ্ছে ডোপামিন আছে, মেনলি আমাদের এটাকে একটা খুশির হরমোন হিসাবে আমরা গণ্য করে থাকি। যেটা কখন ক্ষরণ হয় না, যখন আমরা কোনো কিছু করে বা দেখে খুব আনন্দিত হই তখন সেই ডোপামিন আমাদের ব্রেনে ক্ষরণ হয় এবং আমরা আনন্দিত ফিল করি। সেই রকম ভাবে মোবাইলটা দেখে দেখে বাচ্চারা কি হচ্ছে না আনন্দিত ফিল করছে এবং তার ডোপামিন ক্ষরণ ঘটছে। সে তাহলে তার যে আমরা বলছি অ্যাডিকশনটা হয়ে যাচ্ছে, অ্যাডিকশনটা কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখছি মোবাইলের জন্য হচ্ছে, কিন্তু আসলে সেটা হয়ে যাচ্ছে ওই ডোপামিনের জন্য অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তার শরীরের নিড হচ্ছে কি না ডোপামিন দরকার, সে আনন্দ পেতে চাইছে, কিন্তু তার জন্য কি করতে হচ্ছে, তাকে মোবাইল দেখতে হচ্ছে। মোবাইল দেখলে তার ডোপামিন ক্ষরণ হচ্ছে, সে আনন্দ পাচ্ছে, তার নিড ফুলফিল। কিন্তু এই যে বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে যে ডোপামিন ক্ষরণ, এই ডোপামিন ক্ষরণটা আরো অন্যভাবেও হতে পারে, আমরা বাচ্চার সঙ্গে ফুটবল খেললাম, ক্রিকেট খেললাম, বাচ্চা যেটা খেলতে চাইছে সেইটা খেললাম, বা ছবি আঁকলাম, গান গাইলাম, এমন যা যা অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটি আছে যেটা করলে বাচ্চা আনন্দ পাচ্ছে, সেই রকম অ্যাক্টিভিটিতে আমাদের কি করতে হবে না বাচ্চার সঙ্গে ইনভলভ করতে হবে। তাহলে কি হবে না বাচ্চার যে ডোপামিনের রিকোয়ারমেন্ট মানে তৈরি হয়ে গেছে, আমরা ধীরে ধীরে সেই অভ্যেসটা তৈরি করে ফেলেছি, সেই অভ্যেসটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। ওই একটাই রাস্তা, ওই ডোপামিনের সাবস্টিটিউট কিন্তু দিতে হবে যাতে ওর ব্রেনে ওই ডোপামিনটা করণ হয়। কারণ ওর বডির একটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে আমি সারাদিনে 10 ml এক্সাম্পল 10 ml ডোপামিন পাই, কিন্তু সেটা যদি একবারে বন্ধ হয়ে যায় সে থাকতে পারবে না। তাহলে এমন কিছু রাস্তা আমাদের অবলম্বন করতে হবে যার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি না তাদের সেই ডোপামিন ক্ষরণটা অ্যাজ পার সেই 10 ml এর কাছাকাছি রাখতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের একটা বায়োলজিক্যাল কজ। তাহলে এরপর দেখা যাচ্ছে মোবাইলের ফলে কি কি হচ্ছে এটা আমরা সবাই জানি। প্রচুর রকম ব্যাপার অসুবিধা আমাদের মধ্যে দেখা দেবে। হয়তো আজকে তারা বয়সটা কম, যখনই তারা 11-12 বছরের উপর যেতে থাকবে তখন এই প্রবলেমটা এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে টিনেজারদের কাছে, যেটা তারা তাদের বাবা মারা সাফার করছে, বলছে আমরা কেন এই কাজটা করেছিলাম, কেন এটা তাদের হাতে দিয়েছিলাম, ইউটিলাইজটা না বুঝিয়ে। তার ফলে তাদের কি দেখা যাবে না লো কনসেন্ট্রেশন লেভেল, তারা কনসেন্ট্রেট করতে পারবে না কোনো কিছুর উপরে, করতে পারবে না, তাদের আইসাইট ড্যামেজ হয়ে যাবে, তাদের তারা খুব ক্লান্ত হয়ে পড়বে মোবাইল দেখে। তারা কি হবে না খুব ক্লান্ত হয়ে পড়বে। কারণ আমরা যদি একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কিছুর উপর কনসেন্ট্রেশন করি তাহলে সেটার এফেক্ট আমাদের ব্রেনের উপর প্রচন্ড রকম পড়ে। তার জন্য দেখবে কোনো একটা পরীক্ষা দেওয়ার পর বা কেউ যদি গাড়িটা 100 স্পিডের উপরে রান করে তাহলে কিন্তু সে গাড়িটা ওই 100 স্পিডে বেশি তো রান করতে পারবে না, কিছু যাওয়ার পরে তাকে স্পিড কমাতে হবে, তাই না? কারণ ওই কন্টিনিউয়াস ওই কনসেন্ট্রেশন লেভেলটা আমরা কিন্তু করতে পারি না। ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ ফোকাস চলে আসবে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়বে, আমরা স্পিচলেস হয়ে পড়বো, আস্তে আস্তে আমরা কথা বলতে ভুলে যাব। কারণ আমাদের তো কারোর সঙ্গে কথা বলার দরকারই নেই, কারণ মোবাইলটা কি করছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, সে শুধু বলে যাচ্ছে আমরা শুধু শুনে যাচ্ছি, অতএব আমাদের বলারও দরকার নেই। কারণ কি আমরা যেটা দেখে আনন্দ পাচ্ছি, একটা জিনিস খেয়াল করবেন যে যদি আপনি কোনো দুঃখের কিছু দেখেন তাহলে দেখবেন পরপর সেই টাইপের সব ভিডিও আসতে থাকে, যদি হাসি দেখেন হাসি আসতে থাকে, তাহলে এআই কিন্তু সেগুলো করে যাচ্ছে আপনার জন্য যে আপনার কি দেখলে আপনি কি দেখতে চাইছেন। হ্যাঁ, তাহলে বাচ্চা যখন ওটা শুরু করছে দেখতে তখন এআই কিন্তু বুঝে যাচ্ছে বা এ কিটা দেখলে আনন্দ পাচ্ছে, তখন সেই রকমের জিনিসই তারা কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে। তারপরে তাকে আর খোঁজ করতে হচ্ছে না বা বলতে হচ্ছে না, সে কিন্তু অটোমেটিক পেয়ে যাচ্ছে, তার স্পিচ দরকারই হচ্ছে। তাহলে ল্যাক অফ স্পিচ কিন্তু এর ফলে আমরা ইন ফিউচার দেখতে পাবো। আর কি পাবো? লো সোসাইটি অ্যাক্টিভিটি, সোসাইটির সঙ্গে আমরা মেলামেশা আস্তে আস্তে বন্ধ করে দেব। এখনই দেখবেন যে অনেক লোক বা অনেক বাচ্চা টিনেজার্সরা মোবাইল হাতে নিয়ে এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে, আশেপাশে দিয়ে কে যাচ্ছে বা কি যাচ্ছে তাদের দেখার দরকার নেই। এতটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, এক হাতে স্কুটির এক্সেলেটর ধরে রাখছি, এক হাতে মোবাইলটা কিন্তু আমরা ইউজ করতে পারছি। এটা আমরা বুঝে উঠতে পারছি না যে এটা আমার জীবনটার ক্ষেত্রে একেবারে হার্মফুল, যে কোনো মুহূর্তে আমার জীবনটা চলে যেতে পারে। আমার ব্যাকআপ ঘরের যে ফ্যামিলি আছে তারা কিন্তু আমার জন্য ওয়েট করছে, তাই না? লাস্টলি আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এটা থেকে কিভাবে বাঁচা যাবে। তাহলে প্রথমে হচ্ছে ডোন্ট স্টপ সাডেনলি, এটাকে একেবারে সাডেনলি স্টপ করবেন। করলে কি হবে না ওই ল্যাক অফ ডোপামিন, ডোপামিনের কমতিটা আমাদের শরীরে দেখা দেবে। তার ফলে আমরা কি হয়ে যাব না অ্যাঙ্গার হয়ে যাব, আমাদের অ্যাংরি ভাবটা বেড়ে যাবে, আমরা খিটখিটে হয়ে যাব। হ্যাঁ, তাহলে একবারে স্টপ করা, ফুল স্টপ করে স্টপ করা যাবে না, এটা আস্তে আস্তে রিডিউস করতে হবে। যাদের মধ্যে এটা তৈরি হয়ে গেছে তাদের হয়নি, তাদেরকে কিন্তু আগে থাকতে প্রিভেন্ট করতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে
সেটা করতে গেলে আমাদের ওই আইডিয়াল টাইমটা হচ্ছে ওই রাতে ঘুমানোর সময়। হ্যাঁ, আমরা কি করি না, সবসময় আমার ছেলে মেয়েদের অ্যাডভাইস ঠিক তো, পরীক্ষার খাতা লিখতে গেছি স্কুলে, খাতায় আমরা কি করছি, এটা এমনি করতে পারিস নি, এটা এমনি করলে হতো, বাড়িতে করেছি তো এটা এখানে ভুল করে দিবি। হ্যাঁ, এরকম অ্যাডভাইস আমরা 24 ঘন্টা দিই। যে কোনো মুহূর্তে সে একটা পান থেকে চুল খসলেই আমরা শুরু করে দিই অ্যাডভাইস দেওয়া। সেই অ্যাডভাইসটা কিন্তু ওই রাত্রেবেলাতেই দিতে হবে এবং সেটা একেবারে নিজের মতো ভাবে দিতে হবে। যে মোবাইলটার ইউটিলিটিটা তার কাছে তুলে ধরতে হবে যে এটা একটা কাজের টুল, এটা দিয়ে আমরা কাজ করি। এবং বাড়ির লোকজনের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করতে হবে। একজন কি করছে না, 24 ঘন্টা সে মোবাইলটা নিয়ে এসে সে স্ক্রল করে যাচ্ছে বা সে তার কাজ করে যাচ্ছে, সে কিন্তু দেখছে না যে তাকে কে কে ফলো করছে। তার বাড়ির বাচ্চারা কিন্তু সেই বাবাকে, মাকে, কাকাকে, জেঠুকে, যাকে হোক ফলো করছে যে এই সারাদিন কি করছে। দেখছি কাকা সারাদিন মোবাইলে ব্যস্ত, বাবা সারাদিন মোবাইলে ব্যস্ত, মা মোবাইল ঘাঁটে সারাদিন। তাহলে সে কি শিখছে না, মোবাইল ঘাঁটাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঘাঁটতে পারলে আমি জীবনে কিছু করতে পারবো। আবার অনেক বাবা মা বলে থাকে আমার ছেলেটা না মোবাইলটা ছাড়া এক ফোঁটা ভাত মুখে নেবে না। কেউ যদি এক ফোঁটা ভাত ওকে খাইয়ে দিয়েছে মোবাইল না দিয়ে, এটা গর্বের বিষয় করে বলি। কিন্তু যারা এরকম গর্বের বিষয় করে বলছে যে মোবাইলটা ছাড়া সে চলতে পারছে না, খেতে পারছে না, তারা কিন্তু একটা এজে গিয়ে তাদের নিজেদের হাতকে নিজেদের কামড়াতে হবে যে এত বড় ভুলটা করে ফেললাম, কারণ আমরা নিজেরা এখনো এর ব্যবহার ঠিকভাবে জেনে নিতে পারিনি, কতটা আমাদের কাছে এটার উপযোগিতা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এর আগে আমরা আলোচনা করেছি, কোয়ালিটি টাইম তাদের দিতে হবে। তারা যেটা করে যে সময় আনন্দ পাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি বা যাই হোক, পেন্টিং হোক, সিঙ্গিং হোক, ডান্সিং হোক, সেটা কিন্তু তাদের সঙ্গে সেই সময় তাদের মতো ভাবে আমাদের করতে হবে। আমাদের মতো ভাবে তাদেরকে করতে বললে কিন্তু সেটা কখনোই চলবে না। আর কি করতে হবে না, আমাদের নিজেদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদের বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে। আমরা চেষ্টা করব একটা টাইম, যে টাইমটা আমাদের হাজার কাজ থাকা সত্ত্বেও আমরা মোবাইলটাকে সাইডে রেখে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যত বন্ডিং ভালো হবে, চিলড্রেনটা কিন্তু তত ভালো একটা সামাজিক পরিবেশ তারা কিন্তু পাবে। তারা যদি দেখে যে বাবা মা সারাদিন খিটখিট করছে, ঝগড়া করছে, তারাও কিন্তু সেটা শিখবে। আর দিনের একটা নির্দিষ্ট টাইম তাদের সঙ্গে আমাদের মোবাইল ছাড়া ডিভাইস ফ্রি টাইম কিন্তু স্পেন্ড করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে ডিভাইসটা একটা কাজের জিনিস, সেটা শুধু কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, ফ্যামিলি মেম্বারদের মধ্যে সেই ডিভাইসের কোনো জায়গা নেই। কিন্তু যদি সে দেখে যে বাবাও মোবাইলে বসে আছে, মাও পাশে সোফায় বসে আছে, কিন্তু সে তার মোবাইলে ঘাটছে, এ ওর মোবাইলে ঘাটছে, কারোর সাথে কারোর কনভারসেশন, কোনো কমিউনিকেশন নেই, তাহলে কিন্তু তারও মাইন্ডে এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের নিজেদেরকে দেখতে হবে। ছোট সময়ে কমপ্লিট করা গেল না, এরকম আমাদের আরো অনেকগুলো সেমিনার করার কথা। তা আপনাদের এই জিনিসগুলো শুনে বা বুঝে কি মনে হলো, এগুলো আপনাদের কাছে মানে কার্যকরী, আপনাদের উপকারী, আপনাদের কাজে লাগতে পারে? তাহলে এখানে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। একদম। আচ্ছা, আমার নাম দেবজ্যোতি মুখার্জি, আমি সার্টিফাইড স্টুডেন্ট কোচ অ্যান্ড পেরেন্ট অ্যাডভাইজার হিসাবে আমি কাজ করি। এই কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার। আশা করছি আপনাদের কথাগুলো খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটা দেখে আপনারা প্যারেন্টসরা কিছু অন্তত নিজেদের মধ্যে অ্যাবজর্ব করতে পারছেন। ঠিক আপনাদের মতো আমিও কিন্তু একটা নিউ মম, আপনাদের মতো আমিও কিন্তু আমার সন্তানকে এই পদ্ধতিতেই চালানোর চেষ্টা করছি। তাই বলবো যে দেরি না করে এই প্রত্যেক এক্সপার্ট অ্যাডভাইজারদের কাছ থেকে আমাদের যেগুলো জানতে পারলাম বাচ্চা সম্বন্ধে, বেবি রিলেটেড, সেগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। তাহলে চলুন আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন।